এই ভিডিওতে তোমাদের মাধ্যমিক 2024 ও 25 অর্থাৎ নতুন এবিটিএ টেস্ট পেপারের ম্যাথামেটিক্সের ফার্স্ট পেজ 23 এর এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যাগুলো সলভ করে দেওয়া হয়েছে। আর যে কোনো পেজের যে কোনো ম্যাথে প্রবলেম হলে সেটা কমেন্ট বক্সে জানো, সেটা খুব তাড়াতাড়ি সলভ করে দেওয়া হবে। এবিটিএ 2025 ফার্স্ট পেজটা তোমাদের ম্যাথামেটিক্সে যেটা আছে অর্থাৎ পেজ নাম্বার 23, ওটা আমরা আজকে সলভ করব। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে, ওরা বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণে বীজ দুটো সমান হওয়ার শর্ত হলো। অর্থাৎ বীজ দুটো সমান হওয়ার শর্ত কি? আমরা কি করব, আমরা অঙ্কটা এখানে সলভ করব, এমসিকিউ হোক শূন্যস্থান হোক, যেগুলো সলভ করার মতো হবে, আর উত্তরগুলো এখানে লিখব। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের কি হচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এখানে বলা হয়েছে, আর বলা হয়েছে যে বীজ দুটো পরস্পর সমান। বীজ দুটো কখন সমান হয় আমরা জানি যে বীজ দুটো তখনই সমান হয় যখন সমীকরণে নিরূপক 0 হয়। নিরূপক কি? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, যেখানে বি হচ্ছে এক্সের সহগ, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর সি হচ্ছে ধ্রুবক রাশি। আমাদের এখানে তেমনটাই আছে। তাহলে আমরা এখানে ইজিলি বুঝতে পারছি যে বীজ দুটো সমান হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে। আর যদি তাই হয় তাহলে আমরা এখানে ইজিলি পাচ্ছি যে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac। বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac এই কারণে নিলাম কারণ বইয়ের অপশনগুলো দেখলে একটাতে আছে এমনটা বি স্কোয়ার মাইনাস 4ac, সরি বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, অপশন নাম্বার সি। তাহলে ইজিলি আমরা ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেলাম, অপশন নাম্বার সি। এখানে লিখে দিতে পারি যেহেতু প্রপার সলভ করছি, যেহেতু বীজ দুটি সমান, যেহেতু বীজ দুটি সমান। আশা করি কারো কিছু বুঝতে অসুবিধা নেই। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। এবার আমরা চলে আসবো সেকেন্ড কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে দেখা যাক। সেকেন্ড কোয়েশ্চেনে বলা হচ্ছে কোনো মূলধনের 8% হারে n বছরে সরল সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত? অর্থাৎ আমাদের এখানে আসলটা জানতে চাওয়া হয়েছে। আমাদের কাছে কি কি আছে, যে আমাদের কাছে সরল সুদের পরিমাণ আছে, সময় আছে, আর বছরও আছে। অনেকভাবে চাইলে এটা করা যেতে পারে, তো আমরা এখানে একের এটা রোমান নম্বর 1 ছিল, হ্যাঁ অনেকভাবে এটা করা যেতে পারে। তো আমরা এখানে কীভাবে করব, আমরা ফার্স্টে ধরে নেব যে মূলধনটা এক্স টাকা, তারপর এক্সের ভ্যালু বের করলে সহজে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে ফার্স্ট ধরি মূলধনের পরিমাণ বা ধরি আসল এক্স টাকা। তাহলে আমাদের কাছে মূলধনটা পেয়ে গেলাম এক্স টাকা। এবার সেই ভিত্তিতে ওরা সুদের হার তো বলে দিয়েছে 4%, সময়ও বলে দিয়েছে n বছর, তাহলে আমরা খুব সহজেই লিখতে পারবো। অতএব সুদ বা সরল সুদ লিখি। খেয়াল রাখবে যদি শুধুমাত্র সুদ উল্লেখ থাকে তাহলে সেটা সরল সুদকে ইন্ডিকেট করে। তো এখানে প্রপার সরল সুদ বলে দিয়েছে তাই আমি সরল সুদই লিখলাম। সরল সুদ হচ্ছে আসল, অর্থাৎ এক্ষেত্রে আমার এক্স, সুদের হার এক্ষেত্রে হচ্ছে 4, আর সময় এক্ষেত্রে হচ্ছে n, অর্থাৎ আসল সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে এটা হচ্ছে আমার সুদ, সরল সুদ। আর প্রশ্নে বলা হয়েছে যে PNR বাই 25, তাহলে আমরা কম্পেয়ার করলে খুব সহজেই পেয়ে যাব। অতএব এক্স ইন্টু আর ইন্টু এন বাই 100, বা তোমরা XNRও লিখতে পারো, অসুবিধা নেই, ইকুয়ালস টু PNR বাই 25। তাহলে এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্সের ভ্যালু বের করা। আমরা এক্সটাকে রাখবো, বাকি যাবতীয় টার্মকে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে কি হচ্ছে PNR বাই 25, 100টা এখানে বাই আছে, এইদিকে গেলে মাল্টিপ্লাই হয়ে উপরে চলে আসবে, আর NRটা বাই আকারে আসবে। তাহলে ইজিলি NN আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, 25 দিয়ে 100কে ক্যান্সেল করে হচ্ছে 4, তাহলে এক্সের ভ্যালু আমরা পাচ্ছি 4p টাকা। তাহলে দ্বিতীয় প্রশ্নে যেটা জানতে চাওয়া হয়েছিল যে মূলধনের পরিমাণ কত, সেটা হচ্ছে 4p টাকা, যেটা আছে আমাদের অপশন নাম্বার ডিতে। তাহলে রোমান নম্বর 2 এর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। এবার আমরা চলে যাব 3 নম্বর কোয়েশ্চেনে। 3 নম্বর কোয়েশ্চেন কি বলছে, 3 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে ABCD একটা বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম যার AD সমান্তরাল BC,
যদি ABC 75 ডিগ্রি হয় তবে BCD এর মান কত? তাহলে চলো ফার্স্টে আমরা ছবিটা এঁকে নিই, একটা বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম। তো এই হচ্ছে আমার একটা বৃত্ত, একটু বাঁকা হলো, যাই হোক। এই হচ্ছে আমার একটা বৃত্ত, আর বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম হচ্ছে এই। তাহলে বৃত্ত এবং বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম আমরা এঁকে নিয়েছি। এবার ওরা বলে দিয়েছে প্রশ্নে যে এডি সমান্তরাল বিসি। তাহলে আমি এইভাবে নামটা নিশ্চয়ই নেব যে ABCD। তাহলে খুব সহজেই এডি সমান্তরাল বিসি হচ্ছে। নেক্সট বলা হয়েছে যে ABC 75 ডিগ্রি। ABC অ্যাঙ্গেলটা হচ্ছে 75 ডিগ্রি। তারপর বলা হচ্ছে যে BCD এর মান কত? BCD এই কোণটার মান প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। প্রথম এখানে আমরা একটা জিনিস বুঝে নেব যে ABCD যেটা ট্র্যাপিজিয়াম আছে, এটা কি ট্র্যাপিজিয়াম? বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম, যেটা বৃত্তস্থ চতুর্ভুজ অবশ্যই। আর বৃত্তস্থ চতুর্ভুজের কি হয়? বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হয়। তাহলে খুব সহজেই যদি আমরা এই কোণটার মান জানতে পারি, তাহলে এই কোণটাও ইজিলি পেয়ে যাব। এবার বিষয় হচ্ছে, আমরা আগে থেকে পড়েই আছি, ক্লাস 7-8-এ তোমরা পড়ে থাকবে, দুটো সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক ছেদ করলে ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 হয়। তাহলে সেই ধরুন এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত? 180। তাহলে এটা 75 হলে অবশ্যই এটা 105। আর ঠিক একই হিসেবে আমরা কি জানি যে স্যার এই অপোজিট কোণ দুটো, বৃত্তস্থ চতুর্ভুজের অপোজিট কোণ দুটো কী হয়? পরস্পর সম্পূরক, অর্থাৎ এদের সমষ্টিও 180। তাহলে এটা যদি 105 হয়, এটা তবে 75 হবে। কিন্তু আমরা আরেকটু ছোটোভাবে জিনিসটা এখানে লিখে করব। কীভাবে লিখবো? আমরা এইভাবে লিখব, কোণ ABC প্লাস কোণ BAD ইকুয়ালস টু 180। কারণ কি? দুটো সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক ছেদ করলে ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়। এত বড় লাইন আমি আর এখানে লিখলাম না। আর আরেকটা জিনিস হচ্ছে কোণ BCD প্লাস কোণ BAD ইকুয়ালস টু 180। এটা কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। তাহলে দুটো জিনিস আমরা এখানে পেয়ে গেলাম। এই দুটো সমীকরণকে যদি আমরা সহজেই তুলনা করি, তাহলে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে BAD কোণটা ABCর সঙ্গে যুক্ত হলে যোগফল 180 হয়, আর BAD কোণটা BCDর সাথে যোগ হলেও যোগফল 180 হয়। তাই নিশ্চয়ই ABC আর BCD এই দুটো সমান হবে। কারো যদি এখানেও ডাউট থাকে, তাহলে খুব সহজে এইভাবে করে নিতে পারো যে কোণ ABC ইকুয়ালস টু 180 মাইনাস কোণ BAD, আর এটাকে 1 নং ধরে নাও। তাহলে কোণ ABCর ভ্যালু কি? 180 মাইনাস BAD। একইভাবে আমরা দ্বিতীয়টা থেকে কি পেতে পারি? যে কোণ, এখানে আবার করে দেবে, BCD ইকুয়ালস টু কি? BCD ইকুয়ালস টু 180 মাইনাস BAD। এটাকে আমরা 2 নং ধরছি। তাহলে এটা আমাদের ছিল 1 নং, এটা আমাদের 2 নং। 1 নং এবং 2 নং তুলনা করলে আমরা কি দেখতে পাচ্ছি? যে এই কোণটা এবং এই কোণটা উভয়ের মানই 180 থেকে BAD এর বিয়োগফলের সমান। তাহলে আমরা 1 নং ও 2 নং তুলনা করে পাই যে কোণ ABC ইকুয়ালস টু কোণ BCD। আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। তাহলে এই ছিল আমাদের 3rd নাম্বার কোয়েশ্চেনটা। আর এখানে আমাদের ABCর ভ্যালু তো ওরা ফার্স্টেই বলে দিয়েছে 75 ডিগ্রি। তাহলে খুব সহজে আমরা পাচ্ছি যে BCDর ভ্যালু হচ্ছে 75 ডিগ্রি, যেটা আছে আমাদের অপশন নাম্বার বিতে। তাহলে আমাদের 1-এর রোমান নম্বর 3rd অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট আমরা চলে আসছি 4 নম্বর কোয়েশ্চেনে। 4 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে থিটা একটা কোণ যার ভ্যালু 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান এবং 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান। আর বলা হয়েছে যে 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0 হয়, তবে বলে এখানে কোয়েশ্চেনটা ইনকমপ্লিট আছে, আমার যতদূর ধারণা থিটার মান চেয়েছে। তাহলে এখানে আমাদের বলা হয়েছে যে 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0 হলে থিটার মান কত হবে?
ঠিক আছে, চলো আমরা এখানে সলভ করি। থ্রি মাইনাস থ্রি সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0, এমনটা এখানে দেওয়া আছে আমাদের মানটা। এটা আমাদের আগের ম্যাথ ছিল, আলাদা করে দিলাম। ওকে, এখান থেকে আমাদের থিটার ভ্যালুটা বের করতে হবে। কিছু না, আমরা যেমনভাবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সলভ করি সেইভাবে করব। এখানে আমাদের চলরাশি হিসেবে আমরা ব্যবহার করব এই অনুপাতকে, কোণের অনুপাতকে। এর প্রশ্ন হচ্ছে এখানে আমাদের দুটো অনুপাত আছে, একটা সাইন আর একটা কস। তো আমরা একটা অনুপাতে কনভার্ট করে নিয়ে করব। আর এক্ষেত্রে খুব সহজে আমরা কস স্কোয়ার থিটাটাকে সাইন স্কোয়ার থিটায় কনভার্ট করতে পারি, কারণ আমরা জানি কস স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাই করে নেব 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ কস স্কোয়ার থিটাকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ারে কনভার্ট করে নিলাম। তাহলে এখানে খুব সহজে পাচ্ছি 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এরপর আমরা যদি রাশিটাকে দ্বিঘাত সমীকরণের মতো সাজিয়ে নিই, তাহলে আমার সাইন স্কোয়ার থিটাটাকে আমি ফার্স্টে নিয়ে নিই। সাইন স্কোয়ার থিটা বোঝার সুবিধার জন্য আমি প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে করছি, তোমরা ছোটোখাটো জাম্প অবশ্যই করতে পারো। 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। এখানে প্লাসে আছে 3 আর মাইনাসে আছে 1, সেই ধরুন প্লাস 2। এবার আমাদের কাছে সমীকরণটা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা, যেখানে আমাদের কনস্ট্যান্ট টার্ম আছে 2, যেখান থেকে আমরা 3 আনবো কীভাবে, 2 এককে 2 অর্থাৎ 2 প্লাস 1 থেকে। তাহলে খুব সহজে আমরা পাচ্ছি বা সাইন স্কোয়ার থিটা, একদম মিডিল টার্ম যেভাবে তোমরা করো সেই হিসেবে 2 প্লাস 1, তো এখানে আমি মাইনাস 2 সাইন থিটা আর মাইনাস সাইন থিটা করে নিলাম, প্লাস 2 ইকুয়ালস টু 0। ফার্স্ট দুটো টার্ম থেকে যদি আমি সাইন থিটা কমন নিয়ে নিই, তাহলে খুব সহজে আমি এখানে পাচ্ছি সাইন থিটা মাইনাস 2। এই দুটো থেকে আমার কি কমন আসছে, স্যার এই দুটো থেকে মাইনাস 1 কমন আসছে। তাহলে এখানে আমি পাচ্ছি সাইন থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। এত দূর আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এরপর মিডিল টার্মের নিয়ম অনুযায়ী আমরা এখানে পাচ্ছি সাইন থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার সাইনের ভ্যালু তো কখনোই 2 এর সমান হয় না, তো এটা আমাদের এমনিও ইউজ হবে না, এটাকে আমাদের নেগলেক্ট করতে হবে। সাইন থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0 অর্থাৎ সাইন থিটা ইকুয়ালস টু 2, যা কখনোই প্রযোজ্য নয়। তাহলে প্রযোজ্য কোনটা হবে, দ্বিতীয়টায় আমরা কি পাচ্ছি যে স্যার সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 অর্থাৎ সাইন থিটা ইকুয়ালস টু 1। আর আমরা জানি সাইন কতর ভ্যালু 1 হয়, সাইন 90 ডিগ্রির ভ্যালু 1 হয়। তাহলে খুব সহজে আমরা নেক্সট লাইন লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি অর্থাৎ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। প্রশ্নে তো আমাদের বলা হয়েই ছিল যে থিটার ভ্যালু 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি ছোট হতে পারে, তো এক্ষেত্রে 90 ডিগ্রি সমান হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। তাহলে আমাদের 4 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, যেটা আছে আমাদের অপশন নম্বর সিতে। তাহলে 4 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন নম্বর সি অর্থাৎ 90 ডিগ্রি। নেক্সট আমরা চলে আসছি 5 নম্বর কোয়েশ্চেনটা কি বলা হয়েছে চলো দেখা যাক। কোয়েশ্চেনে বলা হচ্ছে যে একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। ভালো, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত কত। গোলকটা একটা ঘনকের মধ্যে অবস্থিত, তাহলে সেই হিসেবে যদি আমরা ভাবি, বিষয়টা হচ্ছে এরকম, এই আমার একটা ঘনক, তার মধ্যে একটা গোলক আছে এইভাবে। ওকে, ছবিটা আঁকার উদ্দেশ্য এটাই যেন তোমরা ইজিলি এখানে বুঝতে পারো। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি এই উপর তলটা ঘনকের এই এটাকে সারফেসটাকে টাচ করে আছে, তাহলে এই গোটাটা ঘনকের একটা বাহুর দৈর্ঘ্যের সমান, যেটা গোলকটার একটা ব্যাস। ওকে, তাহলে প্রথমত যেহেতু গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, সুতরাং গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর একক। এটা আমরা লিখে নেব, গোলকটির আয়তন 4/3
পাই আর কিউব ঘন একক। তাহলে গোলকটার আয়তন আমরা পেয়ে গেলাম। তবে অতএব গোলকটির ব্যাসার্ধ তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে আর একক। এবার যেহেতু গোলকটা ঘনকের মধ্যে আছে, তাহলে আমরা এখানে ইজিলি বুঝতে পারছি যে ঘনকটার বাহুর দৈর্ঘ্য গোলকটার ব্যাসের সমান। তাহলে এখানে আমরা লিখব অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য গোলকটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস নিশ্চয়ই 2r, তাহলে বাহুর দৈর্ঘ্য 2r একক। এতদূর কারো আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার খুব সহজেই এখান থেকে আমরা গোলক ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত ইজিলি বের করতে পারব। তাহলে আমরা এখানে কি লিখব? অতএব ঘনক ও গোলকের আয়তনের অনুপাত ঘনকের আয়তনের ফর্মুলা আমরা জানি বাহু কিউব হয়, আর এখানে বাহুর দৈর্ঘ্য তো 2r বেরিয়ে গেল, বাহু বা প্রত্যেকটা ধার, তাহলে খুব সহজে 2r এর কিউব ইজ টু গোলকের তো 4/3 পাই আর কিউব অলরেডি ছিল। এমনটা এগুলো ক্ষেত্রে তোমরা দেখে নেবে যে অপশানে কি পায়ের ভ্যালুটা দিয়ে আছে নাকি শুধু পাই দিয়ে অপশান ইউজ করা হয়েছে। আমরা যদি এখানে অপশানের দিকে তাকাই তাহলে দেখবে অপশানে পাই আছে, তাই আমরা এখানে পায়ের ভ্যালুটা পুট করব না, আমরা পাই নিয়েই কাজ করব। এখানে আমরা করে নেবো ছোট্ট করে। আমাদের কাছে ছিল টার্মটা 2r তার হোল কিউব, যেটা দ্বারাই হচ্ছে 8r কিউব, আর অন্য পক্ষে ছিল অর্থাৎ গোলকের আয়তনের ক্ষেত্রে উত্তর পদে আমাদের ছিল 4/3 পাই আর কিউব। বোথ সাইড থেকে আর কিউব সরে গেলে আমরা এখানে পাচ্ছি, বা বোথ সাইড থেকে 4r কিউব সরে গেলে এখানে থাকছে 2 আর এখানে থাকছে π/3। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার π/3 আছে, আর আমরা ভগ্নাংশের ক্ষেত্রে যদি ওটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে চাই হরের লসাগু দিয়ে গুণ করি, তো এই ক্ষেত্রে তো হরে কিছুই নেই, সুতরাং 3 দিয়ে উভয় পক্ষকে গুণ করলে আমরা সহজেই পেয়ে যাচ্ছি 6:π। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6:π, যেটা আছে আমাদের অপশন নম্বর সিতে। তাহলে 4 নম্বর কোয়েশ্চেন আমরা সলভ করে ফেললাম, যার অ্যান্সার হচ্ছে অপশন নম্বর সি, 5 নম্বর। নেক্সট আমরা চলে যাব 6 নম্বর কোয়েশ্চেনে। 6 নম্বর কোয়েশ্চেনে কি বলা হচ্ছে যে 15x এখান থেকে স্টার্ট হচ্ছে 9, 10, 12, 15, x plus 1, x plus 3, 32, 35, 36, 40 ডাটাগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে মধ্যমা হয় 20, তবে x এর মান কত? মানে আমাদের কাছে এখানে বেশ কিছু রাশি আছে যেগুলোকে যদি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে তবে এমনটা দেখতে হয়, আর আমাদের কাছে মধ্যমা জানতে চাওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে 20, আর জানতে চাওয়া হয়েছে তবে x এর মান কত। এখানে অবিচ্ছিন্ন কিছু তথ্য আছে, এগুলোর ক্ষেত্রে আমরা মধ্যমা কীভাবে বের করি? প্রথম কাজ হচ্ছে আমাদের পরিসংখ্যা বের করা, যে কতগুলো পরিসংখ্যা এখানে আমাদের আছে। চলো তাহলে ফার্স্টে তাই করা যায়। কার মনে হচ্ছে আমি খুব কৃপণ স্যার, একটা পেজ তাও এত সস্তা খাতা ইউজ করছেন? বাট কৃপণ না, আমি এক্সট্রা জিনিস ইউজ করতে চাইছি না, আর এক হাতে ফোন নিয়ে করছি, তো নিচের সারফেসটা যত কম হয় ফোনটা নড়াতে তত সুবিধা, আর ফোনটারও বয়স হয়ে গেছে, ওই জন্য হয়তো তোমাদের মাঝে মাঝে ভিডিওটা ব্লার আসছে, বাট কিছু করার নেই, দেখি আমি আপগ্রেড করার চেষ্টা করব। চলো আপাতত 6 নম্বর কোয়েশ্চেনটা, নাম্বারগুলো আমি ফার্স্টে লিখে নিচ্ছি। নাম্বারগুলো হচ্ছে 9, 10, 12, 15, x plus 1, x plus 3, 32, 35, 36, 40 এই হচ্ছে আমাদের তথ্যগুলো, যেগুলো অলরেডি মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। এখানে কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে আমি এখানে লিখব পরিসংখ্যা সমষ্টি 10, বা n হচ্ছে আমাদের এখানে 10।
আর আমরা জানি যদি n অর্থাৎ পরিসংখ্যা সমষ্টি জোড় হয় সেক্ষেত্রে আমরা কীভাবে মধ্যমা পাই, সেক্ষেত্রে আমরা মধ্যমা পাই হচ্ছে n/2 তম ও n/2 + 1 তম পর্যবেক্ষণের গড় হয় আমাদের মধ্যমা। তাহলে আমরা এখানে লিখব অতএব মধ্যমা হবে n/2 ও n/2 + 1 তম পর্যবেক্ষণের গড়। আমি এখানে n/2 না করে ডাইরেক্ট 10/2 করলে বোধহয় বেশি সুবিধা হচ্ছে। তাহলে আমি এখানে লিখে দিলাম 10/2 ও 10/2 + 1 অর্থাৎ পঞ্চম ও ষষ্ঠতম পর্যবেক্ষণের গড়। তাহলে আমাদের এখানে কত বেরোচ্ছে পঞ্চম আর ষষ্ঠ দেখা যাক। এখানে পঞ্চম বেরোচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম x+1 আর ষষ্ঠ x+3। তাহলে করা যাক x+1 + x+3/2। গড় তো আমরা এইভাবে করি সমষ্টি বাই সংখ্যামান, দুটো রাশি তার সমষ্টি বাই সংখ্যামান। তাহলে এখানে আমার বেরোচ্ছে হচ্ছে x+x মানে 2x + 4/2, তাহলে যেটা বেরোবে x+2। তাহলে আমাদের হিসেবে মধ্যমা বেরোলো স্যার x+2, আর প্রশ্নে বলে দেওয়া হয়েছে তার মানটা 20। তাহলে খুব সহজে আমরা এখানে কি লিখতে পারি, অতএব x+2 = 20, দেন x = 20 - 2 অর্থাৎ 18। তাহলে খুব সহজে আমরা x এর ভ্যালু এখানে পেয়ে গেলাম। এটা আমার ছিল হচ্ছে স্টার দিদি 6 নম্বর অংশের পার্ট। এবার 18 কত নম্বর কোয়েশ্চেনে অ্যান্সার আছে দেখা যাক, কত নম্বর অপশানে আছে আমাদের। 18 আছে অপশন নম্বর সিতে। তাহলে অ্যান্সার হচ্ছে 18 অপশন নম্বর সি। তাহলে আমাদের এমসিকিউগুলো সলভ হয়ে গেল। নেক্সট আমরা যাব শূন্যস্থানের উদ্দেশ্যে। শূন্যস্থানে ফার্স্ট কোয়েশ্চেন বলছে ax² + bx + c = 0 সমীকরণের বীজগুলো একে অপরের অনন্যক হলে ড্যাশ। বাহ, সমীকরণের বীজগুলো একে অপরের অনন্যক। খালি আমাদের কাছে কি আছে, যে সমীকরণটা আছে। ঠিক আছে, সমীকরণটা দিয়ে আমরা কাজ শুরু করবো আপাতত। সমীকরণটা হচ্ছে ax² + bx + c = 0। সমীকরণে বীজদ্বয়ের অনন্যক, বীজদ্বয় পরস্পরের অনন্যক। দুটো বীজ যদি পরস্পরের অনন্যক হয়, মানে সিম্পলভাবে বলতে গেলে আমরা কি জানি যে অনন্যকদের মধ্যে সম্পর্ক বলতে কি আছে, অনন্যকদের মধ্যে সম্পর্ক এই যে অনন্যক দুটোর গুণফল সবসময় এক হয়। সাপোজ 5/6 তার অনন্যক 6/5, তাহলে ওদের গুণফল কি হয়, 1 হয়। তাই নিশ্চয়ই এখানে বীজ দুটোর গুণফলও 1 হবে। আর আমরা এখানে কি জানি যে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল কি হয়, c/a অর্থাৎ ধ্রুবক রাশি ডিভাইডেড বাই x² এর সহগ। তাহলে আমরা এখানে তাই লিখব, সমীকরণটির বীজদ্বয়ের গুণফল c/a। তাহলে বীজদ্বয়ের গুণফল আমাদের কাছে আছে c/a, আর যেহেতু বীজদ্বয় পরস্পরের অনন্যক অতএব বীজদ্বয়ের গুণফল অর্থাৎ c/a = 1, অর্থাৎ c = a বা a = c। তাহলে শূন্যস্থানে আমরা এটাই লিখতে পারি যে a = c বা c = a। এছাড়া তো আর এই শূন্যস্থান থেকে অন্য কিছু পাওয়া সম্ভব না, শুধু বীজদ্বয়ের পরস্পর অনন্যক এই তথ্য থেকে। তাহলে আমরা এখানে লিখে দিলাম a = c। এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনের উদ্দেশ্যে। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে দুটো করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে উহারা ড্যাশ। দুটো করণীর যোগফল এবং গুণফল উভয় যদি মূলদ হয় তাহলে তারা হয় অনুবন্ধী করণী। আর যদি দুটো করণী সংখ্যার শুধুমাত্র গুণফল মূলদ সংখ্যা হয় তবে তারা হয়
করণী নিরসক। আমি একটা ছোট্ট এক্সাম্পল এখানে তোমাদের দিয়ে বুঝিয়ে দিই ব্যাপারটা, কারণ উত্তর তো এক কথায় হয়ে যাচ্ছে, অনুবন্ধী করণী। উত্তরটা ফার্স্টে লিখে নেওয়া যাক। অনুবন্ধী করণী। কারো যদি অনুবন্ধী করণীর জায়গাটা কোনো কনফিউশন থাকে যে স্যার অনুবন্ধী করণী আর করণী নিরসক বিষয়টা আমি বুঝতে পারিনি, অনেক আগে একটা ভিডিও করেছিলাম, ওটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা তোমরা এখানে এই কথাটা আমার মন দিয়ে শোনো তাহলেও হয়ে যাবে। আমি একটা রাশি নিলাম, ধরো সাপোজ √3 প্লাস √5, বা দুটোতেই নিলাম না, আমি নিলাম 3 প্লাস √5, আর অন্য একটা রাশি নিলাম 3 মাইনাস √5। তাহলে এই দুটো রাশির ক্ষেত্রে কি হবে, এদের যদি আমরা যোগ করি তাহলে √5 ক্যান্সেল হয়ে যাবে। এদের যোগফল কি দাঁড়াবে স্যার? এদের যোগফল দাঁড়াবে হচ্ছে 3 + 3 অর্থাৎ 6। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এদের গুণফল কি দাঁড়াবে? গুণফলের ক্ষেত্রে তো a + b × a - b এর ফর্মুলা পড়ছে, অর্থাৎ a² - b²। তো খুব সহজেই এদের যে গুণফল দাঁড়াচ্ছে সেটাও একটা মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে। এখানেও যোগফলও মূলদ সংখ্যা, গুণফলও মূলদ সংখ্যা। তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে 3 + √5 এর একটা অনুবন্ধী করণী হচ্ছে 3 - √5। কিন্তু যদি রাশিটা এমন থাকতো যে √5 + 3 আর √5 - 3, তাহলে বিষয়টা কি দাঁড়াতো? তাহলে এদের যোগফল কখনোই মূলদ সংখ্যা বেরোতো না। যোগফল কি বেরোতো? 2√5, যেটা মূলদ সংখ্যা নয়। সেক্ষেত্রে √5 + 3 এবং √5 - 3 পরস্পর করণী নিরসক হতো, কারণ এদের গুণফলটা মূলদ সংখ্যা পাওয়া যাবে, কিন্তু এরা কখনোই অনুবন্ধী করণী হবে না। তার মানে তোমরা এখানে বুঝতে পারছো যে অনুবন্ধী করণী হওয়ার জন্য শুধুমাত্র গুণফল নয়, গুণফলের সাথে সাথে যোগফলটাও কি হতে হয়? গুণফলের সাথে সাথে যোগফলটাও হতে হয় করণী নিরসক। আর অনুবন্ধী করণীর ক্ষেত্রে যেহেতু গুণফল এবং যোগফল উভয় করণী নিরসক, মিক্সড আপ হয়ে গেল। যেহেতু অনুবন্ধী করণীর ক্ষেত্রে দুটো করণী রাশির যোগফল এবং গুণফল উভয় মূলদ সংখ্যা হতে হয়, তাই এই ক্ষেত্রে এরা শুধুমাত্র অনুবন্ধী করণী, মূলদ সংখ্যা নয়। কারণ অনুবন্ধী করণী কিন্তু করণী নিরসক নয়। এখানে আমি দুটো জিনিস দেখাচ্ছি, 3 + √5 আর 3 - √5, এদের যোগফল যেমন 6 বেরোয় অর্থাৎ একটা মূলদ সংখ্যা, ঠিক তেমন এদের গুণফলও 4 বেরোয় অর্থাৎ একটা মূলদ সংখ্যা। তাহলে খুব সহজেই বলতে পারি যে এর অনুবন্ধী করণী এটা। অর্থাৎ অনুবন্ধী করণী হওয়ার জন্য কি কি প্রয়োজন? যে স্যার অনুবন্ধী করণী হওয়ার জন্য দুটো রাশির যোগফল এবং গুণফল উভয়ই মূলদ সংখ্যা হওয়া প্রয়োজন। আর নিচে একটা এক্সাম্পল আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই দুটো রাশির শুধুমাত্র যোগফল মূলদ সংখ্যা, এখানে যোগফলটা কিন্তু মূলদ সংখ্যা নয়, এটা অমূলদ সংখ্যা, কিন্তু এদের গুণফলটা মূলদ সংখ্যা -4। তাই আমরা বলতে পারবো যে এরা দুজন হচ্ছে করণী নিরসক, কিন্তু কখনোই অনুবন্ধী করণী নয়। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম যে করণী নিরসক হওয়ার জন্য শুধুমাত্র গুণফলটা মূলদ সংখ্যা হলেই চলে। অন্যদিকে অনুবন্ধী করণী হওয়ার জন্য রাশি দুটোর গুণফল এবং যোগফল উভয়কেই মূলদ সংখ্যা হওয়ার প্রয়োজনীয়। চলো এবার আমরা চলে যাব 3rd নাম্বার কোয়েশ্চেনে। কি বলা হয়েছে 3rd নম্বর কোয়েশ্চেনে? যদি x ভ্যারেজেস y হয়, u ভ্যারেজেস z হয়, তবে x u ভ্যারেজেস ড্যাশ হবে। ওকে, আমরা ছোট্ট করে এখানে দেখে নিই। বলা হয়েছে x ভ্যারেজেস y, অন্যদিকে বলা হয়েছে u ভ্যারেজেস z। তাহলে x ভ্যারেজেস y, এটাকে আমরা যদি একটা সমীকরণ করতে চাই তাহলে x = ky নিয়ে নিলাম। k হচ্ছে ফার্স্টের ক্ষেত্রে ভেদ ধ্রুবক, আর দ্বিতীয়তে নিয়ে নিলাম u = k1z, এখানে k1 হচ্ছে ভেদ ধ্রুবক। প্রশ্নে বলা হয়েছে যে x u ভ্যারেজেস কি হয়। তাহলে আমি যদি এখানে রাশিটা তো ক্লিয়ারলি দেখতেই পাচ্ছি আমরা এখানে, এই ক্ষেত্রে আমাদের এত পরিশ্রম না করলেও চলতো। দুটো রাশি যখন আমাদের দিয়েই দিয়েছে আর দুটোর ভিন্ন ভিন্ন টার্মই দিয়েছে,
আমরা এদের এক কাজ করি না কেন, এদের আমরা যৌগিক ভেদ সম্পর্ক বের করি, যৌগিক বা মিশ্র ভেদ সম্পর্ক। তাহলে কি হচ্ছে, এক্স ভ্যারেজেস ওয়াই আর ইউ ভ্যারেজেস জেড আছে, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে সহজেই আমরা পাচ্ছি যে এক্স ইউ ভ্যারেজেস ওয়াই জেড, এত পরিশ্রমের দরকার নেই। ঠিক আছে, তাহলে এক্স ভ্যারেজেস ওয়াই ইউ ভ্যারেজেস জেড মানে এক্স ইউ ভ্যারেজেস ওয়াই জেড, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ওয়াই জেড। ফার্স্টের কোয়েশ্চেনগুলো খুব সোজা সোজা আছে। চলো 4 নম্বরে যাওয়া যাক। 4 নম্বর কোয়েশ্চেনটা কি বলা হচ্ছে যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু কী হবে। ওকে, আমাদের কাছে এখানে বলে দেওয়া আছে যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এখান থেকে খুব সহজে আমরা একটা জিনিস পাচ্ছি যে সাইন থিটা ইকুয়ালস টু কি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা 1 মাইনাস সাইন স্কোয়ার মানে তো কস স্কোয়ার হয়, তাহলে আমরা এখানে পাচ্ছি যে সাইন থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটার একটা ভ্যালু পাওয়া যাচ্ছে যেটা সাইন থিটার সমান, এটাকে আমরা ব্যবহার করব কিভাবে, চলো দেখা যাক। এবার আমাদের যার মান জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা, কস স্কোয়ার থিটা মানে আমরা কি জানি, একটু আগেই পেয়েছি আমরা সাইন থিটা। আর কস টু দি পাওয়ার 4 মানে কি, কস স্কোয়ারের স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারি নিশ্চয়ই সাইন স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পারলে আমরা কস স্কোয়ার থিটার মানটাকে সাইন থিটা ইকুয়ালস টু লিখেছি, কস স্কোয়ার থিটার জায়গায় সাইন থিটা লিখেছি। তাহলে এমনটা আসছে যার ভ্যালু আমরা অলরেডি প্রশ্নেই পেয়েছি 1, তাহলে এটার জায়গায় আমরা লিখতেই পারি 1। তাহলে কি দাঁড়ালো, যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয় তাহলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা 1 হবে। তাহলে 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমার 1। নেক্সট আমরা চলে আসছি 5 নম্বর শূন্যস্থান। কি বলা হয়েছে, একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত বাহুকে বিভক্ত করে ড্যাশ। এটা থ্যালাসের উপপাদ্যে তোমরা পড়ে থাকবে যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অন্য দুই বাহু বা তাদের বর্ধিত অংশকে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে বিভক্ত করে ড্যাশ আছে, নিশ্চয়ই এখানে আমার কি হবে, বিভক্ত করে সমান অনুপাতে। তাহলে আমরা এখানে লিখব সমানুপাতে। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেনে যাওয়া যাক। 6 নম্বর কোয়েশ্চেন বলছে যদি পি সংখ্যক সংখ্যার গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয় তবে কিউ সংখ্যক সংখ্যার গড় কত। বাহ, তাহলে পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে আমাদের কাছে বি, তাহলে পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে বি। পি সংখ্যক সংখ্যার গড় বি। তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি নিশ্চয়ই আমরা কি জানি যে সমষ্টি হয় গড় ইন্টু সংখ্যামান, অর্থাৎ বি ইন্টু পি অর্থাৎ বিপি। তাহলে আমরা পি সংখ্যক সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম, সরি এখানে তাহলে আমাদের সমষ্টি হবে। নেক্সটে প্রশ্ন বলা হয়েছে যে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ, তো সেটাকে যদি আমরা ইউজ করতে যাই যে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ, তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কি দাঁড়াচ্ছে, সমষ্টি দাঁড়াচ্ছে এ ইন্টু পি প্লাস কিউ, এমনটা। এবার আমাদের কাছে পি সংখ্যক সংখ্যার সমষ্টি আছে, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি আছে, তাহলে এই সংখ্যার সমষ্টি থেকে এটা বিয়োগ করলে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি পাওয়া যাবে, তাহলে আমরা তাই করব। অতএব কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি এখানে আছে আমাদের কতগুলো সংখ্যার সমষ্টি, পি প্লাস কিউ সংখ্যক, আর এখানে তার মধ্যে থেকে পি প্লাস সংখ্যক, তাহলে এই বিয়োগ ফলটা
আমাদের বেরিয়ে গেল কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি। তাহলে এপি প্লাস এ কিউ মাইনাস বিপি, বা এখান থেকে আরেকটু গুছিয়ে নিলে এটাকে আমরা এরকম লিখতে পারি যে পি ব্র্যাকেটে এ মাইনাস বিউ বি প্লাস এ কিউ। তাতে খুব বেশি আমাদের লাভ বা কিছু হলো না। যাই হোক, এটা হচ্ছে আমাদের কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি। তাহলে এর গড় কি হবে? এটা ডিভাইডেড বাই কিউ, কারণ আমরা জানি গড় হচ্ছে সমষ্টি বাই সংখ্যা মান। অতএব গড় হচ্ছে, গড় বলতে এখানে কিউ সংখ্যক সংখ্যার গড় পি ব্র্যাকেটে এ মাইনাস বি প্লাস এ কিউ বাই কিউ। এবার এখানে কি হচ্ছে, যেহেতু এই কিউ আর এই কিউ ক্যান্সেল হয়ে যাবে, তাই আমরা নেক্সট লাইনে পেতে পারি পি ব্র্যাকেটে এ প্লাস বি বাই কিউ প্লাস এ, এমনটা। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এই হচ্ছে আমাদের অ্যান্সার, পি ব্র্যাকেটে এ প্লাস বি বাই কিউ প্লাস এ। তাহলে এটা আমরা লিখে নেবো 6 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারে, পি এ প্লাস বি বাই কিউ প্লাস এ। তাহলে এই শূন্যস্থানগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। সত্য মিথ্যা। ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান দ্বিঘাত সমীকরণের বীজগুলো বাস্তব। দ্বিঘাত সমীকরণের বীজগুলো বাস্তব কখন হয়? যখন তাদের নিরূপকের মান জিরোর চেয়ে বড় অথবা জিরোর সমান হয়। তাহলে এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এই দ্বিঘাত সমীকরণ যার বীজ দুটো, ওরা প্রশ্নে বলেছে যে বীজ দুটো হচ্ছে বাস্তব, তো সেই হিসেবে আমরা ব্যবহার করি বীজ দুটো বাস্তব। এর নিরূপক কি? নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, যেখানে বি হয় এক্স এর সহগ, অর্থাৎ এক্ষেত্রে বি হচ্ছে ওয়ান, আর এ হয় এক্স স্কোয়ারের সহগ, আর সি হচ্ছে ধ্রুবক রাশি। এক্ষেত্রে এ হচ্ছে ওয়ান আর সি হচ্ছে ওয়ান। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান, যার ভ্যালু বেরোচ্ছে ওয়ান মাইনাস ফোর অর্থাৎ মাইনাস থ্রি, যেটা লেস দেন জিরো। আর আমরা কি জানি, নিরূপকের মান যদি জিরোর চেয়ে কম বেরোয় অর্থাৎ ঋণাত্মকে বেরোয়, তাহলে সেটা বীজদ্বয় অবাস্তব বেরোয়। তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা কি দাঁড়াচ্ছে? মিথ্যা, কারণ ওরা বলেছে যে বীজদ্বয় বাস্তব। নেক্সট আমরা চলে আসছি সেকেন্ড নম্বর কোয়েশ্চেনে। কি বলা হয়েছে? এখানে বলেছে যে যদি এক্স ভ্যারাইজেস ওয়াই হয়, এক্স ভ্যারাইজেস ওয়ান বাই ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই ব্যস্তানুপাতে আছে। ব্যস্তানুপাতে থাকলে কি হয়? ব্যস্তানুপাতে তখনই থাকে যখন চলরাশি দুটোর গুণফল ধ্রুবক হয়। তার মানে এখানে এক্স ওয়াই হচ্ছে, আমরা কে ধরে নিতে পারি যেটা ধ্রুবক, তাহলে এক্স ওয়াই হচ্ছে কে। তাহলে বোথ সাইডে যদি আমরা পাওয়ারটা এন করে দিই, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এন আর কে টু দি পাওয়ার এন, তাহলে খুব সহজে আমরা পাচ্ছি যে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন হচ্ছে কে টু দি পাওয়ার এন, যেটা আরেকটা ধ্রুবক টার্ম। তাহলে আমরা খুব সহজেই এখানে বুঝতে পারছি যে এক্স ভ্যারাইজেস ওয়ান বাই ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এনও ধ্রুবক হবে। তাহলে আমাদের সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনটাই তাই বলা হয়েছে যে এক্স ভ্যারাইজেস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন ধ্রুবক সংখ্যা, যে স্টেটমেন্টটা হচ্ছে সত্য। তাহলে আমাদের সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার সত্য। থার্ড নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে সাইন স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা ইকুয়ালস টু ওয়ান। আমরা কি জানি? আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান হয়। তো এখানে যেহেতু এই গোটা কোণটাই আমাদের টু থিটাটাই আমাদের গোটা একটা কোণ হিসেবে কাজ করছে উভয় ক্ষেত্রে, তাহলে অবশ্যই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান হবে। কিন্তু প্রশ্নে, আমি বললাম যে ওয়ান, প্রশ্নে বলা হয়েছে যে সাইন স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা ইকুয়ালস টু টু। তাহলে প্রশ্নের উত্তরটা ভুল, অর্থাৎ স্টেটমেন্টটা মিথ্যা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কখনোই টু হয় না, সেটা ওয়ান হয়। হ্যাঁ, এই টুটা যদি এখানে না থেকে আগে থাকতো, এখানেও আগে থাকতো, তবে সেক্ষেত্রে টু কমন নিতাম আমরা, সেক্ষেত্রে অ্যান্সার টু হতে পারতো। কিন্তু এই ক্ষেত্রে কোনো মতেই টু হবে না, এক্ষেত্রে অ্যান্সার হবে ওয়ান। তার মানে আমাদের স্টেটমেন্টটা মিথ্যা। নেক্সট হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর বলা হয়েছে যে
তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। না, তিনটে সমরেখ বিন্দু দিয়ে একটাও বৃত্ত অঙ্কন সম্ভব না। দুটো সমরেখ বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন সম্ভব, তিনটে দিয়ে না। 5 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বরে বলা হয়েছে যে রুট এ, আমি তোমাদের একটু আগেই অনুবন্ধী করণী আর হচ্ছে করণী নিরসক বিষয়টা বোঝালাম, এখানে ওটাই ইউজ হবে। এখানে বলা হয়েছে রুট এ মাইনাস বি আর রুট এ প্লাস বি, এরা দুজন অনুবন্ধী করণী। আমি কি বলেছিলাম যে অনুবন্ধী করণী কখন হয়? যখন করণী দুটো যোগফল এবং গুণফল উভয় করণী মুক্ত রাশি অর্থাৎ মূলদ সংখ্যা হয়। এখানে যদি আমরা এদের যোগফল দেখি তাহলে যোগফল বেরোচ্ছে 2 রুট এ, যেটা করণী মুক্ত রাশি নয়। তাই এরা দুজন পরস্পর অনুবন্ধী করণী হবে না। কিন্তু এদের গুণফল করণীমুক্ত রাশি হতো অর্থাৎ মূলদ সংখ্যা হতো, তো এরা করণী নিরসক হতেই পারে, কিন্তু এরা অনুবন্ধী করণী কখনোই নয়। তাহলে 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে মিথ্যা। নেক্সট হচ্ছে আমাদের 6 নম্বর কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেনে আমাদের একটা তথ্য দিয়ে দেওয়া আছে, যেটা হচ্ছে sec থিটা ইকুয়ালস টু কোসেক আলফা, এমনটা দিয়ে দেওয়া আছে। আর এখানে সাইন থিটা প্লাস আলফার ভ্যালু জানতে চাওয়া হয়েছে। তো আমরা পূরক কোণের ফর্মুলায় কি শিখেছিলাম যে sec থিটা ইকুয়ালস টু কোসেক 90 মাইনাস থিটা, বা কোসেক থিটা ইকুয়ালস টু sec 90 মাইনাস থিটা। তো আমি এখানে সেটাই অ্যাপ্লাই করছি। এখানে তো আমার থিটা নেই, আলফা আছে, তাই কোসেকটাকে আমি সেকে যখন কনভার্ট করলাম সেটা হলো sec 90 মাইনাস ফাই আছে, sec 90 মাইনাস ফাই। বোথ সাইড থেকে sec সরিয়ে নিলে আমি এখানে পাচ্ছি থিটা ইকুয়ালস টু 90 মাইনাস ফাই, অর্থাৎ মাইনাস ফাইটা এদিকে এলে থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে থিটা প্লাস ফাইয়ের ভ্যালু ইজিলি আমরা এখানে পেয়ে গেছি। আর প্রশ্নে আমাদের কাছে সাইন থিটা প্লাস ফাইয়ের ভ্যালু চেয়েছে, তাহলে এখানে আমরা লিখতেই পারি যে সাইন থিটা প্লাস ফাই ইকুয়ালস টু সাইন 90। আর সাইন 90-র ভ্যালু কত হয় স্যার? সাইন 90-র ভ্যালু 1 হয়। তাহলে ওরা যেটা বলেছে অর্থাৎ সাইন থিটা প্লাস ফাইয়ের মান 1, সেই স্টেটমেন্টটা সম্পূর্ণ সত্য। তো 6 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের সত্য। নেক্সট পার্টে আমরা 2 মার্কসের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব।